নমস্কার বন্ধুরা, আমি অভিষেক আর বিদ্যায়তনে তোমাদের স্বাগত। বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আমরা ইন্ডিয়ান পলিটির লক্ষ্মীকান্ত স্যারের বইয়ের উপর চ্যাপ্টার ওয়াইজ ভিডিও তৈরি করছি। আমরা ইতিমধ্যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ প্রথম চ্যাপ্টার শেষ করে ফেলেছি। দ্বিতীয় চ্যাপ্টার সেটা আজকে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টারটা কি? মেকিং অব দ্য কনস্টিটিউশন। তো বন্ধুরা, তোমাদের বলবো যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করনি তারা প্রত্যেকটা ভিডিও রেগুলার ওয়েতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সাথে যারা নতুন আছো তাদেরও সেই কথাই বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা। কারণ আমরা একটা সিরিজ তৈরি করছি এখন ইন্ডিয়ান পলিটি, এর মধ্যে আদার্স যে সাবজেক্টগুলো আছে যেরকম ইকোনমি বলো বা ম্যাথামেটিক্স, সায়েন্সের আলাদা সাবজেক্ট, সেইগুলোর উপরেও আমরা এরকম চ্যাপ্টার ওয়াইজ স্ট্যান্ডার্ড বুক ধরে চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ভিডিও তৈরি করব। তার ফলে তোমাদের যে জার্নিটা, যে পড়াশোনার জার্নি, সেটা অনেক সহজ হয়ে পড়বে। তো আর বেশি কথা না, চলো আজকের পড়া শুরু করা যাক। এর আগের ভিডিওগুলিতে আমরা দেখেছিলাম যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যে 1773 থেকে শুরু করে 1947 পর্যন্ত যে রিফর্মসগুলো এসেছিল, বিভিন্ন অ্যাক্টগুলো এসেছিল, তার ফলে ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল, ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। তো আমাদের যেটা পড়া ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো কনস্টিটিউশনটা যেটা শুরু হয়েছিল মোটামুটি 1946-এ ক্যাবিনেট মিশনের পরে। তো সেটা কিভাবে এসেছিল, কি কি হয়েছিল, সেইগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব। অর্থাৎ এই চ্যাপ্টারে তোমাদের সে সম্পর্কে বলা হয়েছে। তো প্রথমেই আমরা যদি দেখি 1934 খ্রিস্টাব্দে এম.এন. রয় প্রথম কনস্টিটিউশনের ডিমান্ড করে। এবার বইয়ে লেখা আছে এম.এন. রয়। এম.এন. রয়টা কে? শুধু এইটুকুটাই বইয়ে লেখা আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা নিজেদের লোক সম্পর্কে খুব কম জানি। তো এম.এন. রয় ছিলেন, পুরো নাম মানবেন্দ্রনাথ রয়, এবং তোমরা অনেকে জেনে থাকবে যে ভারতবর্ষে যে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা হয় সেটা এম.এন. রয়ের দ্বারা হয়েছিল। কিন্তু শুধু কি তাই না, এছাড়াও হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডে যদি আমরা এম.এন. রয়ের কথা জানি তাহলে দেখব উনি একটা বড় মাপের লিডার ছিলেন। কেন বইয়ে শুধু এম.এন. রয়ের নাম দিয়েছেন, তাই না? আরও তো অনেক লিডার ছিল, তাদের নাম তো দেয়নি। কারণ দেখা যাচ্ছে তোমরা যদি হিস্ট্রিটা একটু জানো, নিজেদের সম্পর্কে জানাটা ভালো, যেহেতু বাংলা সম্পর্কে বা অপর বাঙালি সম্পর্কে জানাটা খুব জরুরি। তাই এম.এন. রয় বা মানবেন্দ্রনাথ রয় এমন একজন লোক ছিলেন যাকে গোটা বিশ্বের, বিশেষ করে কমিউনিজম যেখানে ছিল, কমিউনিস্ট যেখানে যেই জায়গাটা, সেই জায়গাটায় তাকে সেই সময় কিন্তু সবাই জানতো। শুধু ভারতের কমিউনিস্ট পার্টি না, এছাড়াও তিনি আরও কিছু জায়গার কমিউনিস্ট পার্টির সূচনা করেছিলেন। অবাক হচ্ছে জানলে। দেখো, সবাই আমরা জানি যে প্রথম কমিউনিস্ট পার্টি শুরু হয়েছিল কোথায়? রাশিয়াতে বা তখনকার সোভিয়েত ইউনিয়নে। কিন্তু সেকেন্ডে রাশিয়ার বাইরে প্রথম কোথায় হয়েছিল কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা? জানো? বলে দিই, সেটা হচ্ছে মেক্সিকোতে। এবং এম.এন. রয় ছিলেন সেই মেক্সিকান কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা। ভাবতে পারছো? তিনি আমেরিকার সেই কন্টিনেন্টের মেক্সিকোতে কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা করেছিল। বিশ্বের মধ্যে প্রথম, রাশিয়ার বাইরে প্রথম কমিউনিস্ট পার্টি ছিল সেটা। সেখানে কিন্তু তাকে মেক্সিকান যে প্রেসিডেন্ট, তিনিও কিন্তু কিছুটা তার যে চিন্তাধারা বা লেখা বইয়ে তার প্রতি তারাও অনেক কি বলবো, শ্রদ্ধাশীল ছিলেন, এবং সেখানে তিনি প্রতিষ্ঠা করেন। পরে ভারতে প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীকালে স্টেলিনের সাথে তার কিছু ঝামেলা হয়, তো তিনি চলে আসেন ইন্ডিয়াতে এবং এখানেও নিজের কার্যকলাপ করতে থাকেন। তো আমরা এটা জানি না, তাই বইয়ে শুধু এম.এন. রয় লেখাটা ছিল, তাই তোমাদের জানিয়ে দিলাম। এরপরে কি হয়েছিল আমরা চলে আসি পড়ার মধ্যে। এরপরে আমরা যদি দেখি তাহলে দেখছি 1935 সালে আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ডিমান্ড করলো যে আমাদের কনস্টিটিউশন চাই। আমি আগের
ভিডিওগুলোতে বারবার বলেছি কথাটা, দেখো কোনো কিছু কিন্তু প্ল্যান ছাড়া হয়নি। প্রথমে ইন্ডিয়ারা ডোমিনিয়ন চাইলো, ডোমিনিয়ন যখন চাইলো, ইন্ডিয়া যখন মোটামুটি প্রভিন্সের স্বাধীনতা পাচ্ছে ইন্ডিয়ানরা, মানে কিছুটা ডোমিনিয়ন স্ট্যাটাস পেয়ে গেছে, তখন কনস্টিটিউশন অ্যাসেম্বলির ডিমান্ডটা করলো। এবার ব্রিটিশার্সরা বলতেই পারতো যে আমরা তোমাদের কনস্টিটিউশন করে দিচ্ছি, করছি। দেখো 35 সালে যেই ঘটনাটা ঘটেছিল, প্রভিন্সিয়াল অটোনমি ইন্ডিয়ানরা পেয়ে গেছিল। এবার আইন তৈরি করবে ব্রিটিশ পার্লামেন্ট, সেই অনুযায়ী বিভিন্ন ডিসিশন নেবে ইন্ডিয়ানরা চাইলো যে না, এবার আইনটাও তৈরি করব আমরা। এই উদ্দেশ্যে 1938 সালে জওহরলাল নেহেরু প্রথম ডিমান্ড করলো যে আমরা বিদেশি সহায়তা ছাড়া নিজেরা নিজেদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি তৈরি করব। ঠিক আছে, এত দূর হলো। 1940 সালে আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, যখন ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় লিনলিথগো ঘোষণা করলেন এবং আমাদের একটা অফার দিলেন, অগাস্ট অফার। ক্রিপস মিশন আসলো, তখনই বলা হয়েছিল যে আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি হবে। কিন্তু ক্রিপস মিশনে আসলো যখন, তখন মুসলিম লীগ বেঁকে বসলো যে না, আমরা পাকিস্তান চাই, ইত্যাদি ইত্যাদি। লাস্টে কী হলো, 1946 সালে যখন ক্যাবিনেট মিশন আসলো, তখন মুসলিম লীগকে এগ্রি করানো হলো যে আপনারা ভোটে যান এবং ভোটাভুটি হোক, তারপর দেখা যাচ্ছে। তো সেই অনুযায়ী ভোট হলো। কিভাবে হলো তা আমরা আলোচনা করছি একটু পরে। তো সেই ভোটে দেখা যাচ্ছে যে টোটাল সিট যেটা হয়েছিল সেটা হচ্ছিল 389। আচ্ছা, 389টা হঠাৎ করে সিট কেন হলো, প্রশ্ন জাগে। দেখো, সবগুলো কিন্তু লিঙ্ক। প্রতি 10 লাখ ভোটারের জন্য একটা করে সিট ছিল। আর ইন্ডিয়ার তখন জনসংখ্যা আমরা সবাই জানি 39 লক্ষ। দেখো, সিট সংখ্যা কিন্তু মিলে যাচ্ছে, একটা সিট এদিক ওদিক, কারণ প্রায় 39 লক্ষ, তার চেয়ে একটু কম হতে পারে। তো যাই হোক, দেখো ওই জন্য আমি বলছি, পড়া যখন তোমরা পড়বে তখন চোখ, কান, নাক সব কিছু খুলে কিন্তু পড়বে। ওই এরকমভাবে পড়বে না। তো এই তোমার 10 লক্ষ অনুযায়ী একটা সিট, তাই জন্য হচ্ছে 389টা। এবার 389টা সিট বিভিন্ন জায়গায় ভাগ করা হয়েছিল। কীরকম, যেটা আমাদের প্রভিন্স ছিল, মানে যেটা হচ্ছে ব্রিটিশরা শাসন করতো যেই রাজ্যগুলোতে, সেইখানে ছিল কতগুলো, 292টা আসন। 292টা আসন ছিল প্রভিন্সে। তার মধ্যে কটা প্রভিন্স, 11টা প্রভিন্সে ছিল 292টা আসন। আর 4টা যেটা চিফ কমিশনারেটের অন্তর্গত ছিল, যেরকম এখন বলতে পারো দিল্লি বা চণ্ডীগড় বা পন্ডিচেরি, এইসব জায়গাগুলো, সেরকম যেটা চিফ কমিশনারের আন্ডারে ছিল, সেখান থেকে ছিল 4টে আসন। তাহলে মোট আসন সংখ্যা হচ্ছে কত, 296টি। 292 11টা থেকে, আর 4টা থেকে বাকি 4টা থেকে, মানে বাকি জায়গা থেকে 4টে, 296টা। আর প্রিন্সলি স্টেট যে রাজওয়াড়াগুলো ছিল, সেখান থেকে ক্যান্ডিডেট ছিল কত, বাকি দিয়ে দাও, 389 থেকে 296 বাদ দাও, দেখবে থাকছে হচ্ছে 93টা। তাহলে রাজওয়াড়া থেকে ছিল কটা, 93টা। টোটাল 389টা সিট ছিল। এবার আমরা যদি বলি, এই যে টোটাল সিটগুলো, সেইগুলো কি ইলেক্টেড? না, কিছু ইলেক্টেড, কিছু সিলেক্টেড। যেইগুলো আমাদের প্রভিন্সের, সেইগুলো ছিল ইলেক্টেড। যেই পদ্ধতিতেই হোক, পরে আলোচনা করছি, সেইভাবে ইলেকশনের মাধ্যমে কিন্তু এসেছিল। আর বাকি রাজওয়াড়া যেগুলো ছিল, সেইগুলো ছিল সিলেক্টেড। সেগুলোকে রাজারা, বা একটা রাজ্যে যদি 10 লাখ প্রজা না থাকে, 2টো বা 3টে রাজ্যে যতজন মিলে হচ্ছে, ততজন মিলে একটা করে রিপ্রেজেন্টেটিভ, এইরকম একটা ক্যালকুলেশন করে তৈরি করা হয়েছিল। এবার দেখে নিই যে মুসলিম, শিখ এবং জেনারেল পপুলেশন অনুযায়ী কিন্তু ভাগ হয়েছিল, যে মুসলমানরা এতজন আছে, তাহলে এতজন মুসলমানদের জন্য রিজার্ভ থাকলো, এতজন শিখ রয়েছে টোটাল জনসংখ্যা, তার জন্য এতটা, মানে 10 লক্ষ অনুযায়ী একটা করে সিট রিজার্ভ করা থাকলো। এবার দেখো
যে ইলেকশনটা কিভাবে হয়েছিল। আমরা দেখে নিই ইলেকশনটা হয়েছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বাই মিনস অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, এই পদ্ধতির মাধ্যমে ইলেকশনটা হয়েছিল। এবার সোজা বাংলায় বলি, ইলেকশনটা হয়েছিল বিভিন্ন প্রভিন্সিয়াল যে লেজিসলেটিভগুলো ছিল তার মেম্বাররা তাদের মধ্যে থেকে সদস্য ইলেক্ট করে পাঠাচ্ছিল। এইভাবে হয়েছিল ইলেকশনটা। ইলেকশন হয়েছিল অগাস্ট মাসে, 1946 সালের অগাস্ট মাসে ইলেকশন হয়েছিল। ইলেকশানে দেখা যাচ্ছে 296, 296টা সিটে ইলেকশন হয়েছিল, বাকিগুলো তো রাজপাড়ার মধ্যে ছিল। তার মধ্যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেয়েছিল 208টা সিট। এই সংখ্যাগুলোকে বারবার কিন্তু মনে রাখবে, বইয়ের মধ্যে তোমাদের সংখ্যাগুলো দেওয়া আছে, যেগুলো আগেও আমি বললাম সেই সংখ্যাগুলো এবং এখনও যে সংখ্যাগুলো বলছি বারবার মাথায় রাখবে, কারণ এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রচুর প্রশ্ন দেয়। তাহলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কটা পেয়েছিল? পেয়েছিল 208টা, মুসলিম লীগ পেয়েছিল 73টা এবং বাকি আদার্স যারা ছিল তারা পেয়েছিল 15টা। দেখো টোটাল ক্যালকুলেশন করো, দেখবে তোমাদের যে 296 সেটা কিন্তু মিলে যাচ্ছে। আবার প্রথম থেকে একবার আমি রিপিট করে দিই, টোটাল সিট ছিল 389, তার মধ্যে 296 হচ্ছে প্রভিন্সের ক্ষেত্রে, 11টা প্রভিন্স থেকে ছিল হচ্ছে 292 আর 4টা ছিল কমিশনারেট অঞ্চল থেকে। আর যেটা রাজওয়াড়া ছিল প্রিন্সলি স্টেট, সেখান থেকে ছিল 93টি। এবার যখন ইলেকশন হলো, 296-এ ইলেকশন হলো, 93-তে তো হবে না, সেটা তো সিলেক্টেড। তার মধ্যে থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পেল হচ্ছে 208টা, মুসলিম লীগ পেল 73টা এবং আদার্স যে পার্টিগুলো ছিল তারা পেল হচ্ছে 15টা আসন। তাহলে এখানে কিন্তু সবাই সিলেক্ট হয়েছিল, এমন কেউ না যে সিলেক্ট হয়নি এরকম না। এখানে যেরকম হিন্দুরা ছিল, মুসলিম, শিখ, এছাড়াও পার্সি যারা ছিল, অ্যাংলো ইন্ডিয়ান ছিল, এসসি রিপ্রেজেন্টেটিভ ছিল, এসটি রিপ্রেজেন্টেটিভ ছিল, সব রিপ্রেজেন্টেটিভ কিন্তু এখানে ছিল। এবার যখন প্রথম সভাটা বসছে, প্রথম যে সভা 1946 সালের 9 ডিসেম্বর, আমরা সবাই জানি, এই সভাটাতে কিন্তু সবাই উপস্থিত ছিল না। কারা কারা আসলো না আমরা দেখে নিই। আসলো না হচ্ছে মুসলিম লীগ, এটা সবাই জানি, মুসলিম লীগ আসলো না, কারণ ওদের একটা ডিমান্ড ছিল, ওরা এই কনস্টিটিউশনে অ্যাসেম্বলিতে আসবে না, সুতরাং আসলো না। তাহলে কতজন আসলো? মাত্র 211 জন। বাকিরা কোথায় গেল? একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে এতগুলো আসন তার মধ্যে নয় 73টা আসলো না, 389টার মধ্যে 73 আসলো না, প্রায় 310-20 জন আছে। 310-20 জন কোথায় আসছে? তো 211 মাত্র, আর বাকি 100 জন। একদম ঠিক বলছো, ঠিক শুনছো তোমরা, 100 জনের মতো কম মুসলিম লীগ বাদ দিয়ে। হিসাব ক্যালকুলেশন মিলছে না। এই জায়গাটায় দেখে নাও, রাজওয়াড়ারা যেখানে ছিল তারা এখানে নিজেদের ক্যান্ডিডেট পাঠালো না। কেন পাঠালো না? কারণ একটা পরিষ্কার, যে তুমি তোমার রাজত্ব থেকে কাউকে পাঠাচ্ছ রিপ্রেজেন্টেটিভ করে, তার মানে তো এটা একদম ইজি হয়ে গেল যে যখন এটার ইন্ডিয়া ফর্ম হবে তাহলে তোমার রাজত্ব থাকবে না, তুমি সেটা মেনে নিচ্ছ। এটা কোনো রাজাই চায় না, সবাই চায় আমার রাজত্ব থাকুক। সেই জন্য কিন্তু তারা কোনো ক্যান্ডিডেট পাঠালো না। এবার দেখে নিই আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য, যে 9 ডিসেম্বর যখন শুরু হলো, 9 ডিসেম্বরে কে ছিলেন আমাদের প্রেসিডেন্ট কে হলেন? অস্থায়ী প্রেসিডেন্ট ডক্টর সচিদানন্দ সিনহা। তিনি সবচেয়ে যেহেতু বয়স্ক ছিলেন, সেই জন্য তাকে বয়োজ্যেষ্ঠ হিসাবে তাকে এই পদটা দেওয়া হলো অস্থায়ী, যতক্ষণ না নতুন হচ্ছে, স্থায়ী কেউ হচ্ছে ততক্ষণ। এই যে সিস্টেমটা, এটা কিন্তু আমরা ফ্রান্সে দেখতে পাই। এইটা ফ্রান্স থেকে নেওয়া হয়েছিল এই কনসেপ্টটা। তো তারপরে দুদিন পরে যখন আবার কমিটি বসলো 11 তারিখে রাজেন্দ্র প্রসাদ প্রেসিডেন্ট হলেন এবং এইচ.সি. মুখার্জি ভাইস প্রেসিডেন্ট হলেন। এবং সি.এন. রাও, নামটা মনে রাখবা, সি.এন. রাও কিন্তু উপদেষ্টা হিসাবে নিয়োগ করা হয়। কনস্টিটিউশনাল যিনি উপদেষ্টা, সেই পোস্টে কিন্তু সি.এন. রাওকে
দেওয়া মানে ঢোকানো হয়। এবার বই আমরা লক্ষ্য করি, এবার বইয়ে আমরা দেখব যে অবজেক্টিভ রেজুলিউশন। অবজেক্টিভ রেজুলিউশনটা কি? অবজেক্টিভ রেজুলিউশন বলতে পারো আমাদের যেটা প্রিয়াম্বেল আছে তার শুরু হয়েছিল সেখান থেকে। যখন 11 তারিখে সভা হলো, রাজেন্দ্র প্রসাদ নির্বাচিত হলো, তার দুদিনের পরেই 13 তারিখে আমাদের যিনি তৎকালীন প্রধানমন্ত্রী বলতে পারো, তখনও ছিলেন ইন্টারিম গভর্নমেন্টের, এবং তার সাথে সাথে একজন খুব বড় নেতা জওহরলাল নেহেরু, তিনি অবজেক্টিভ রেজুলিউশনটা সবার সামনে তুলে ধরলেন। অবজেক্টিভ রেজুলিউশনটা কি? অবজেক্টিভ রেজুলিউশন হচ্ছে আমাদের কনস্টিটিউশনের স্ট্রাকচার কি হবে, সেটা ধরো সোভারেন হবে। সোভারেন বলতে বৈদেশিক নিয়ন্ত্রণ থেকে মুক্ত, একদম সম্পূর্ণ স্বাধীন হবে, বা আমরা স্বাধীন হব, ভারতটা রিপাবলিক হবে, এবং সর্বেসর্বা জনগণ সব যেটা ক্ষমতার আধার সেটা হবে তুমি আমি আমরা সবাই, মানে পাবলিক। এইগুলো কিন্তু বলা হয়েছিল অবজেক্টিভ রেজুলিউশনে। তোমাদের বইয়ে বিভিন্ন পয়েন্ট করে এই কথাগুলোই লেখা আছে। এবার যেটা লেখা নেই সেটা তোমরা শুনে নাও। অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিস, যেটা কে দিয়েছিল আমাদের? ডক্টর আম্বেদকরজি। তুমি এইটা ভাবো, যখন ইন্ডিয়া স্বাধীন হয় তখন 9 থেকে 10% লোক শুধুমাত্র শিক্ষিত, বাকি অশিক্ষিত, এবং অশিক্ষিত বলতে সেরকমই, মানে তাদের সাথে বইয়ের কোনো সম্পর্ক নেই বা পড়াশোনার কোনো সুযোগ হয়নি তাদের। এরকম একটা জায়গায় সবাইকে ভোট দেওয়ার অধিকার, তাদের তো যে কেউ বোকা বানাতে পারে, কিন্তু এত সত্ত্বেও মানে এই যে একটা বোল্ড স্টেপ ডক্টর আম্বেদকর নিয়েছিলেন, তার জন্য তাকে হ্যাটস অফ জানাতেই হয়। তিনি বলেছিলেন গোটা ভারতবাসী সবাই সমান। এতদিন কি হতো, এতদিন যারা ট্যাক্স দিত বা এই ধরনের বিভিন্ন মাপকাঠিতে আমাদের ফ্র্যাঞ্চাইজিস মানে ভোট দেওয়ার অধিকারটা দেওয়া হতো, কিন্তু আমরা যখন কনস্টিটিউশন তৈরি করি সেখানে মানে অল ফ্র্যাঞ্চাইজিস দেওয়া হয়, সবাইকে অধিকার, সমান অধিকার দেওয়া হয়। এটা কিন্তু মানে বিশ্বের ইতিহাসে বলতে পারো একটা বিশাল বড় স্টেপ ছিল তখনকার। তো চলে আসি আবার পড়াতে, যে 22 জানুয়ারি 1947-এ আমরা অবজেক্টিভ রেজুলিউশনটা একসেপ্ট করলাম, এবং পরবর্তীকালে কিছু চেঞ্জের মধ্যেই এই মাধ্যমে এটাই আমরা প্রিয়াম্বল হিসাবে গ্রহণ করেছিলাম। তাহলে তোমরা দেখো বইয়ের মধ্যে সাল তারিখ পেয়ে যাবে, কিন্তু অ্যাডিশনাল কিছু কথা কিন্তু তোমাদের জানা খুব দরকার। না হলে আমাদের দরকার কি? তোমরা তো বই পড়লেই পেয়ে যাবে, যদিও বইটা খুব বাল্ক বলে সহজে বোঝানোর জন্য এই চ্যানেলটা তৈরি করা। কিন্তু এই জায়গাটা দেখো, 13 তারিখ ডিসেম্বর মাসের এইটা প্রথম বলা হলো অবজেক্টিভ রেজুলিউশনটা, আর ঠিক 1 মাস 10 দিন বা আর 9 দিনের মাথায় সেটা পরে গিয়ে সেটাকে অ্যাডপ্ট করা হলো। এতদিন কি করা হচ্ছিল? 2-3 দিন পরে বা 4 দিন 5 দিন আলোচনা করে সেটা তো গ্রহণ করা যেত, কিন্তু গ্রহণ করা হয়নি। কেন এতটা টাইম কেন লেগে গেল? এখানে বলতে পারো কিছু নেতৃত্বের যে উদার মানসিকতা সেটা কিন্তু আমরা পেয়েছিলাম, প্রকাশ পেয়েছিল। কীরকম? ভারতের কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রেসিডেন্ট কে ছিলেন? অলরেডি আমি বলেছি, তোমরা সবাই জানো, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তিনি বললেন যে না, ঠিক হচ্ছে না, এটা গোটা ভারতের কথা হচ্ছে, যেখানে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজিসের কথা হচ্ছে, রিপাবলিকের কথা হচ্ছে, সোভেরেনিটির কথা হচ্ছে, সেখানে মুসলিম লীগ থাকবে না আর আমরা এইভাবে করে চলবো? এইটা একদমই ঠিক হচ্ছে না। তিনি জিন্না সাহেবের সাথে দেখা করলেন আর কথোপকথন করলেন, এবং জিন্না সাহেবকে বারবার রিকোয়েস্ট করলেন যাতে তারা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে সংবিধান সভায় এসে যোগদান করে। জিন্না সাহেব কথা ফেলতে পারলেন না, তারা এগ্রি করলেন যে 20 জানুয়ারি মানে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে তারা সভাতে যোগদান করবে, কথা দিলেন, কিন্তু করলেন না। যখন তারা এটা নিজেদের কথা নিজেরা রাখলেন না, তখন আর আমাদের আদার্স যারা নেতারা ছিলেন তারা বললেন চলো আমাদের এগোতে হবে, কারণ এরপরেই যা পরিস্থিতি আসছে যে স্বাধীনতা দিয়ে দেবে, আমাদের তাড়াতাড়ি এটা কমপ্লিট করতে হবে। তো যেই কারণেই হোক, যখন মুসলিম লীগ কথা রাখলো না তখনই কিন্তু তারপরে এটা অ্যাডপ্ট করা হলো। এইগুলো কিন্তু বইয়ের মধ্যে পাবে না।
এই জন্যই এক্সট্রা কিছু দেওয়ার জন্যই মানে যেটুকু আমি জানি সেটা তোমাদের মধ্যে দেওয়ার জন্যই কিন্তু আরও বেশি করে এই উদ্দেশ্যে আমাদের চ্যানেল তৈরি করা। চলো তারপরে দেখে নিই যে কি আছে। দেওয়া আছে চেঞ্জেস বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট। ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট যেটা ছিল মানে সেটাতে কি কি পরিবর্তন করা হলো, সেটাতে কি কি ঘটনা ঘটলো আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে যেটা বলা আছে 28 এপ্রিল 47, 1947 সালের 28শে এপ্রিল যখন বোঝা গেল যে মোটামুটি ব্রিটিশার্সরা কোনোভাবে চাইছে যে একটা ফেডারেশন তৈরি করেই দিতে ইন্ডিয়াকে, এবং তখন প্রায় পিকচার ক্লিয়ারও হয়ে আসছিল যে পাকিস্তানও হচ্ছে। তো সেই সময়টা 6টা স্টেট রিপ্রেজেন্টেটিভ পাঠালো। এতদিন কিন্তু যারা প্রিন্সলি স্টেট ছিল তারা কিন্তু রিপ্রেজেন্টেটিভ পাঠাচ্ছিল না, এই প্রথম 6টা রিপ্রেজেন্টেটিভ পাঠানো হলো। তারপর 3 জুন 1947 তোমরা জানো যে তার আগে ঘোষণা করা হয়ে গেল যে ভারত হচ্ছে, পাকিস্তান হচ্ছে, এইভাবে ভাগ হচ্ছে। তখন ম্যাক্সিমাম প্রিন্সলি স্টেট কিন্তু তাদের যে মেম্বার ছিল, প্রায় তোমাদের বইয়ে দেওয়া আছে, টোটাল এই বইটাতে দেওয়া আছে টোটাল মেম্বার যারা ছিলেন তারা কিন্তু এসে এখানে যোগদান করলেন। বোঝা গেল যারা ছিলেন তারা সম্ভবত 70 জন কিন্তু এখানে যোগদান করলেন। এবং মুসলিম লীগের যেসব মেম্বাররা ছিল ভারতের অন্তর্ভুক্ত ল্যান্ডে যেখান থেকে এসেছিলেন, যেরকম ধরো সাপোজ উত্তরপ্রদেশ থেকে লীগের কোনো নেতৃত্ব ছিল, বা আমাদের পশ্চিমবঙ্গ থেকে কোনো মেম্বার ছিল, তারাও কিন্তু গিয়ে যোগদান করলো। ঠিক আছে, এবার এখানে আরেকটা ঘটনা যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা ছিল তারা কিন্তু দুইভাবে নিজেদের রোলটা পারফর্ম করতো। কীরকম? একটা কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে তারা কনস্টিটিউশন বানাচ্ছে, আরেকটা করতো তখনকার দিনে তারা নিজেরা কিন্তু লেজিসলেটিভ হিসাবেও মানে পার্লামেন্টের পাওয়ারও তাদের হাতেই দেওয়া ছিল, ইলেকশন যেহেতু হয়নি। তাহলে তারা কি করছিল? তারা অ্যাসেম্বলি রূপে কাজ করছিল, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, আবার তারা লেজিসলেটিভ হিসাবেও কিন্তু আমাদের পার্লামেন্ট লেজিসলেটিভ হিসাবেও কিন্তু তারা কাজ করছিল সেন্ট্রালে। তাহলে তাদের কাজ কি একদিনেই দুটো সেশন হচ্ছিল? না, একদম না। তাদের দুটো কাজের জন্য দুটো আলাদা সেপারেট ডেতে আলাদা আলাদা কাজ হতো, একদিনে কিন্তু দুটো কাজ হতো না। যখন অ্যাসেম্বলির কাজ হতো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কাজ হতো, সেখানে প্রেসিডেন্ট কে ছিলেন, সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আর যখন পার্লামেন্ট হিসাবে কাজ করতো তখন কে কাজ করতেন? তখন কাজ করতেন জেভি মাভলাঙ্কার। জিভি মাভলাঙ্কার। তো তিনি কাজ করতেন, সভাপতিত্ব করতেন পার্লামেন্টের। তো এই চলে গেল হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স অ্যাক্টে কি কি চেঞ্জ হয়েছিল। দেখে নিই আমরা আরেকবার যে আমাদের তাহলে যখন ইন্ডিপেন্ডেন্স আমরা পেয়ে গেলাম 1947 সালের ডিসেম্বর মাসে, তখন আমাদের টোটাল স্ট্রেংথ ছিল হচ্ছে 299টা। 389 থেকে কমে হলো 299, অর্থাৎ 90টা সিট কিন্তু কমে গেল। যেহেতু কমলো সব দিক থেকে কমবে, তাহলে 296টা সিট ছিল হচ্ছে আমাদের প্রভিন্সের, সেখানে দাঁড়ালো 229টা, 229টা। আর যেটা 93টা ছিল রাজবাড়ার, সেখানে হলো 70টা। পরে সব রাজবাড়ায় কিন্তু আস্তে আস্তে যোগ দিয়েছিল। এবার কিছু ঘটনা যেটা আমরা দেখে নিব ডেট অনুযায়ী, আমাদের কিছু ঘটনা মনে রাখতে হবে। কি না, আমরা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করেছিলাম হচ্ছে 22শে জুলাই 1947 সালে। স্বাধীনতার আগে কিন্তু আমরা ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করে নিয়েছিলাম। আমাদের ন্যাশনাল অ্যানথেম আমরা গ্রহণ করেছিলাম 24 জানুয়ারি 1950, মানে আমরা যেদিন সংবিধানটাকে চালু করলাম তার 2 দিন আগে 24শে জানুয়ারি 1950 আমরা ন্যাশনাল অ্যানথেম গ্রহণ করেছিলাম। ন্যাশনাল সং আমরা গ্রহণ করেছিলাম সেম ডেটে 24শে জানুয়ারি 1950। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো আমাদের ন্যাশনাল
সংটা কি এবং অ্যানথেম আর সঙ্গের মধ্যে তফাৎটা কোথায়, কমেন্ট কিন্তু অবশ্যই করবে। আমি মানে অ্যানথেম আর সঙের মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায় সেইটা সবার জানা উচিত। তোমরা যারা জানো অবশ্যই কমেন্ট করবে, যারা জানো না তারা জানতে চাও কি না সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। তোমরা যদি জানতে চাও আমি অবশ্যই তোমাদের বলে দেব। আরেকটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে 24শে জানুয়ারি প্রেসিডেন্ট রূপে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদকে আমরা নির্বাচিত করি। ঠিক আছে, তাহলে 24শে জানুয়ারি 3টে ঘটনা ঘটেছিল, 22শে জুলাই 1947-এ একটা ঘটেছিল, আর 24শে জানুয়ারি বাকিগুলো 1950-এ। এটা কিন্তু তোমরা বই থেকে একবার দেখে নেবে। আরেকটা ডেটা মনে রাখতে হবে কি, যে আমাদের টোটাল 11টা সেশন হয়েছিল কনস্টিটিউশন অ্যাসেম্বলির, এবং তার মধ্যে সময় লেগেছিল 11 মাস 18 দিন। মাথায় রাখবে, টোটাল খরচ হয়েছিল কত, প্রায় 64 লক্ষ টাকা। ড্রাফট করতে কতদিন সময় লেগেছিল, 114 দিন। ঠিক আছে, এবার বাকি যা আছে সেটা তোমাদের একটু বুক থেকে পড়ে নিতে হবে, বই থেকে ডেটা আছে কিছু সিম্পল, সেইগুলো সব কিছু বলা সম্ভব না, তোমরা কিন্তু বই থেকে এইগুলো পড়ে নেবে। যেরকম কিছু কমিটির নাম, সেই কমিটিগুলো হচ্ছে, যেরকম মেজর কমিটি ছিল ইউনিয়ন পাওয়ার কমিটি, জওহরলাল নেহেরু ছিলেন প্রেসিডেন্ট। ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি, জওহরলাল নেহেরু প্রেসিডেন্ট ছিলেন। প্রভিন্সিয়াল কনস্টিটিউশন কমিটি, সর্দার প্যাটেল ছিলেন প্রধান। ড্রাফটিং কমিটি ডক্টর বি.আর. আম্বেদকর ছিলেন। অ্যাডভাইজারি কমিটি আমরা জানি ফান্ডামেন্টাল রাইটস, না এটা আলাদা, ফান্ডামেন্টাল রাইটস, মাইনরিটিস অ্যান্ড ট্রাইবাল অ্যান্ড এক্সক্লুডেড এরিয়া, সেটাতে ছিলেন সর্দার প্যাটেল, কারণ তিনি কিন্তু একটা বিশাল রোল প্লে করেছিলেন আমাদের জায়গাগুলোকে একসাথে করার জন্য। এবার কিছু সাব কমিটিতে, যেরকম ফান্ডামেন্টাল রাইটসের সাব কমিটিতে ছিলেন জে.বি. কৃপালিনী, প্রধান ছিলেন এরা। মাইনরিটিস সাব কমিটিতে ছিলেন এইচ.সি. মুখার্জি। এইচ.সি. মুখার্জি তোমরা জানো, আগেই বললাম, তিনি কিন্তু সহসভাপতিও ছিলেন, মানে প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট হিসেবে কিন্তু কাজ করেছেন। এছাড়াও রুলস প্রসিডিওরে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। স্টেট কমিটি চেয়ারম্যান ছিলেন জওহরলাল নেহেরু। কিছু ছোট ছোট মাইনর কমিটি আছে, সেইগুলোতে যেরকম ফান্ডামেন্টাল কনস্টিটিউশন অ্যাসেম্বলি ছিলেন জে.বি. মালভাঙ্কার। অ্যাডহক কমিটিতে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ফান্ডামেন্টাল অ্যান্ড স্টাফ কমিটিতে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং কমিটি অফ চিফ কমিশনার্স প্রভিন্সেসে ছিলেন বি. পট্টবী সীতারামাইয়া। নামটা খুব পরিচিত, এটা লেখো তো, এই নামটা তোমরা কোথায় শুনেছ? পট্টবী সীতারামাইয়া কে ছিলেন, কোথায় এনার পরিচয় পাওয়া গেছিল এর আগে? তো অ্যাডহক কমিটি অফ সুপ্রিম কোর্টে ছিলেন ভরাদাচারিয়া, ভরাদাচারিয়া, তিনি ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডহক কমিটিতে। এরপরে নাম আছে ড্রাফটিং কমিটির সদস্যদের। ড্রাফটিং কমিটির সদস্যদের সবার নাম কিন্তু খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। ডক্টর বি.আর. আম্বেদকর চেয়ারম্যান ছিলেন, এন গোপালাস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণেশ্বরিয়া আইয়ার, ডক্টর কে.এম. মুন্সি, খুব ইম্পর্টেন্ট নাম, শায়েদ মোহাম্মদ সাহাদুল্লাহ, এন মাধব রাও, পরে বি.এল. মিত্র তাকে রিপ্লেস করেছিল। তারপর হচ্ছে টি.টি. কৃষ্ণমাচারী, তিনি মারা গেছিলেন, তাকে ডিপি খাইতান তাকে রিপ্লেস করেছিলেন, তার জায়গাটা নিয়েছিলেন। তো তোমরা জানো যে আমাদের যে সংবিধানটা, সেটা ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন, আমরা জানলাম ডক্টর বি.আর. আম্বেদকর। তিনি এত ভালো কাজ করেছেন, এত সুন্দরভাবে আমাদের কনস্টিটিউশনটাকে এক জায়গায় করেছেন, ভাবতে পারছো 114 দিনের তাদের কাজ আজও আমরা মেনে চলছি। এবং এটা অন্তত আমার যতদূর মনে হয়, ভারত যতদিন থাকবে ততদিন এই কনস্টিটিউশন থাকবে। আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান অলরেডি 2বার চেঞ্জ করে দিয়েছে, কিন্তু ইন্ডিয়ার কনস্টিটিউশন আমার মনে হয় যতদিন ভারত থাকবে ততদিন এই কনস্টিটিউশন থাকবে। সেই কারণে আমরা কিছু উপাধি দিয়েছি এই মহান লোকটাকে, ডক্টর বি.আর. আম্বেদকরকে। তাকে কি বলা হয়? ফাদার অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া বলা হয়। তাকে বলা হয় চিফ আর্কিটেক্ট অফ কনস্টিটিউশন। তাকে বলা হয় মডার্ন মানু। মানু কে ছিলেন? কমেন্ট করবে।
চলো এরপর আরেকটু কিছু আছে, সেটা আমরা দেখে নিই। এনফোর্সমেন্ট অফ কনস্টিটিউশন। কনস্টিটিউশনটা আমরা অ্যাডপ্ট করেছিলাম কবে? 26/11/1949 আমরা এটা অ্যাডপ্ট করেছিলাম। সেখানে কিছু আর্টিকেলগুলো বইয়ে দেওয়া আছে, 5, 6, 7, 8, 9, 60, 324, 366, 367 ইত্যাদি ইত্যাদি আরও কিছু আছে। এইগুলো সেই ডেট থেকেই লাগু হয়ে গেছিলো, এবং বাকিগুলো যেহেতু আমরা পূর্ণ স্বরাজের অঙ্গীকার করেছিলাম 26শে জানুয়ারিতে, সুতরাং সেই ডেটটাকে যাতে ইম্পর্টেন্স দেওয়া হয়, সেই কারণে আমরা কিন্তু 26শে জানুয়ারি অনুযায়ী বাকি ডেটগুলোকে আমরা বাকি সব কিছুকে আমরা সেদিন থেকে চালু করেছিলাম সংবিধানে। চলো এবার লাস্ট দেখে নিই ক্রিটিসিজম। দেখো, সব কিছুর জন্য একটা হেলদি পর্যালোচনা দরকার। সেই ক্রিটিসিজমটা যদি তোমাদের কখনো আসে, কোনো জায়গায় ধরো কোশ্চিন রূপে দিয়ে দিল, তো এই জিনিসগুলো তোমাদের জানা দরকার। তো ক্রিটিসিজম কি? ক্রিটিসিজম বলা হচ্ছে যে এইটা সোভেরেন বডি ছিল না। অবশ্যই, কারণ দেখো ক্যাবিনেট মিশনের প্ল্যান অনুযায়ী, মানে ব্রিটিশার্সদের প্ল্যান অনুযায়ী কিন্তু এটা তৈরি হয়েছিল, এবং যেই স্বাধীনতার আগে যেই তোমার যেই ইয়েগুলো হতো, সেশনগুলো হতো, সেইগুলোর জন্য কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের কাছ থেকে পারমিশন নিতে হতো। তো এটা একটা মানে একটা এমনি নর্মাল ব্যাপার ছিল। সেশনগুলোর জন্য ব্রিটিশার্সদের কাছ থেকে কিন্তু পার্লামেন্টের কাছ থেকে পারমিশন নিতে হতো। এটা একটা মৌখিক ব্যাপার ছিল, কিন্তু এটা করতে হতো। তাই সত্যি বলতে কিছুটা হলেও কিন্তু সোভারেনিটির একটা অভাব ছিল, কিন্তু তা বলে বিদেশিরা কিন্তু হস্তক্ষেপ করেনি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। বলছে কি, কংগ্রেস ডোমিনেটেড এই সভাটা ছিল। অবশ্যই তখন ভারতে পার্টি বলতে গেলে, জনগণের মুখ বলতে গেলে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ছাড়া সেরকম বড় দল কিন্তু ছিল না। সুতরাং তারাই ধরো মেন ছিল, 208টার কাছাকাছি সিট তাদেরই ছিল। তো তাদের ডোমিনেশন তো থাকবেই এখানে। ইভেন তাছাড়াও 208টা ছাড়াও যে প্রিন্সলি স্টেটগুলো আসলো, তার মধ্যেও কিন্তু প্রচুর কংগ্রেসের মেম্বাররা ছিলেন। তারপরে দেখি আমরা যে টাইম কনজিউমিং প্রসেস, হ্যাঁ অনেকটা সময় লেগেছিল, যেখানে কিছু দিনের মধ্যে, অল্প কিছু দিনেই আমেরিকার যে কনস্টিটিউশন সেটা তৈরি হয়ে গেছিলো, প্রথম কনস্টিটিউশন। তো এখানে এত টাইম লাগলো কেন? কারণ দেখো, ডক্টর আম্বেদকর বা যারা আদার্সরা রয়েছেন, তারা প্রত্যেকে বেস জিনিসটাকে দেওয়ার চেষ্টা করেছে। এবার বেস জিনিস যেটা এসেছে সেটার উপর প্রচুর তর্ক বিতর্ক হয়েছে, সবাই একমত হয়েছে, তারপরে সেটাকে গ্রহণ করা হয়েছে। যদি 1% এর বিপক্ষে থাকতো, তাহলে মানে কোনো আইনের বিপক্ষে, তাহলে কিন্তু সেটা গ্রহণ করা সম্ভব না, তাকে আবার নতুনভাবে প্রেজেন্টেশন শুরু করতে হতো তাহলে এই যে একটা ঘটনা, তার জন্য তো টাইম লাগবেই। আমি বলছি না যে এই ক্রিটিসিজমগুলো খারাপ, কিন্তু ক্রিটিসিজমের সাথে সাথে পজিটিভ পয়েন্টগুলো আমাদের মাথায় রাখা দরকার। লাস্ট যেটা আছে, নট রিপ্রেজেন্টেটিভ, মানে যে রিয়েল রিপ্রেজেন্টেটিভ জনগণের মধ্যে থেকে এসেছে, সেটা কিন্তু হয়নি। এটা একদম ঠিক কথা। এত বড় ভারতবর্ষ তখন আরও এত বড় ছিল, সকলে এসে ভোট দেবে তারপর হবে, এইটা তখন কিছুটা হলেও অসম্ভবই ছিল যখন ব্রিটিশার্সরা ছিলেন, কারণ এইগুলো খুব তাড়াতাড়ি করতে হতো। সেই জন্য হ্যাঁ, প্রকৃত নির্বাচন না হলেও নির্বাচিত সদস্যরাই কিন্তু নির্বাচন করেছিল, মানে পরোক্ষভাবে জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিল। এই না যে তাদের ইচ্ছে মতো, হ্যাঁ রাজওয়াড়াদের ক্ষেত্রে সিলেকশন ছিল, কিন্তু বাকি যারা যেখানে ছিল সেখানে কিন্তু ইলেকশন হয়েও ছিল, কিছু কিছু ইলেকশন হয়েছিল। তো এই পর্যন্তই, এই চ্যাপ্টারটা শেষ। এরপরে আবার নতুন চ্যাপ্টার। বই থেকে যেই কমিটিগুলো আছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই মন দিয়ে পড়ে নেবে, ঠিক আছে? আজকের মতো এখানেই পড়া সমাপ্ত। তবে যাওয়ার আগে আবার বলছি যে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা প্রেস অবশ্যই করবে, সাথে ভিডিওগুলোকে শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে, কারণ এই চ্যানেলে তোমাদের যেরকম এখন ইন্ডিয়ান পলিটি চলছে, সেরকম আদার্স অনেক সাবজেক্ট
একদম যেইগুলো বেসড বুক সেইগুলোকে ধরে কিন্তু তোমাদের সামনে আনা হবে, তোমাদের পড়ানো হবে, যাতে তোমাদের এই ইংলিশ ভার্সন মোটা মোটা বইগুলোকে না পড়তে হয়। তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর সাথে নিজের পড়াটাও কিন্তু চালিয়ে যাবে, ভিডিওর সাথে সাথে নিজের বইটাও কিন্তু ফলো করবে। আজকে এই পর্যন্তই, নমস্কার।